কালকে দুখেনের লাইভ আবার লাইভে এসছে। অ্যাকচুয়ালি দুখেন তোমাকে বলছি, যাচ্ছটা কি করতে আসছো, কার দালালি করছো? আগে ঠিক করো যে তুমি কার হয়ে কাজ করবে, ঠিক করো। কারণ এতদিন দেখেছি সঙ্গীতা ম্যাডামের হয়ে কাজ করেছো, সঙ্গীতা ম্যাডামের কাছে ছিলে। এখন আবার দেখছি বাবলি ম্যাডামের খুব গুণগান করছো, মানে দালালি করছো। কি দিয়েছে পয়সা করি, মায়না দিয়ে রেখেছে কেউ যে বাবলি ম্যাডামের ঢাক পিটাতে হবে? বাবলি ম্যাডাম সমাজের কাছে কি তোমাকে বলতে হবে না? বাবলি ম্যাডাম বা সঙ্গীতা ম্যাডাম এরা কি সমাজ তারা বুঝে নেবে। সমাজের মানুষ তাদের কর্ম যোগ্যতা দিয়ে তাদেরকে চিনে নেবে বা চিনে নিয়েছে। অতএব তোমাকে ঢাক পেটাতে হবে না, তোমাকে লাইভ করে বলতে হবে না যে সঙ্গীতা ম্যাডাম ঢপবাজ আর বাবলি ম্যাডাম আদর্শ মহিলা। আমার মনে হয় না। তুমি কাজ করতে, মানে তুমি ইউটিউবে কি করতে এসছো? দালালি করতে এসছো মনে তো হচ্ছে। একবার এর দালালি করছো, একবার ওর দালালি করছো। যখন দেখলে টিনুকে নিয়ে ঠিক ডাল গললো না, তখন তুমি পড়ে গেলে প্রীতম, রিমি, দিশানিকে নিয়ে, এদের তিনজনকে নিয়ে পড়ে গেলে যে তোমার সঙ্গীতা ম্যাডাম কতটা ঢপবাজ আর বাবলি ম্যাডাম কতটা ভালো। কেন ভাই? আর এক মুখে কত কথা বলছো। তুমি রিমির ক্ষেত্রে বলছো যেখানে মন থাকে না, মন গলে না, যেখানে মন নেই সংসার করার, সেখানে কি করে জুড়িয়ে দেওয়া যায়, কি করে জোড়া লাগানো যায়। আবার এই তুমি দুদিন আগের ভিডিওতে বলছো কেন তোমরা টিনুকে আর সন্দীপকে জুড়িয়ে দিতে পারোনি, এক করে দিতে পারোনি, সংসার ভেঙেছো তোমরা। কি ভাই, যেখানে তুমি জানো যে টিনু পরকীয়া, টিনু একজনকে অবৈধভাবে বিয়ে করে তার সাথে রয়েছে, তো তোমার একটা মুখ না অন্য কিছু? বলো তো, বলো। তারপরেও দেখো মিথ্যে কথা একটার পর একটা বলছো। তুমি এর আগের দিন বলেছিলে তোমার ওই ভিডিওটা প্রাইভেটও হয়নি, কিছুই হয়নি, তুমি দিতে পারোনি, তুমি ভিডিওটা বুঝতেই পারোনি, প্রথমবার লাইভ করেছো। কারণ ওই ভিডিওটাতে এমন এমন কথা তুমি বলেছো যে কথার জন্য তোমার কালকে ক্ষমা চাইতে হয়েছে। তাই পরবর্তীতেই বলছো না ওইটা আমি প্রাইভেট করে রেখেছি, ওটা আমি পাবলিক করব না, কারণ আমি হিট অফ দ্য মোমেন্টে কিছু বলে ফেলেছি, একটু অন্যায় কিছু বলে ফেলেছি শিবার এগেনস্টে। এইবার তুমি তার আগের দিন বলেছো না ওই ভিডিওটা কোথাও নেই, আমার ওই ভিডিওটা নেই, ওটা আমি দিতে পারবো না। আর কালকে বললে যে ওটা তুমি প্রাইভেট করে রেখেছো, আর ওটার মধ্যে তুমি এমন কিছু ওয়ার্ড বলেছো যেগুলো খুব নিন্দনীয়। আর বলেছো কেন যে সীমা তোমাকে মারাত্মকভাবে আক্রমণ করেছে, তোমার মা বাবা মা বোনকে এক করে দিয়েছে সেই জন্য। তাহলে প্রসঙ্গ তো একটা কথাই বলি, সীমা আজকে মা বোনকে এক করে দিল কেন? তোমার মা বোনকে বাবাকে এক করে কেন দিল? কেন আজকে সীমাকে এই স্টেপটা নিতে হলো? কখন জানো মানুষ এরকম মারাত্মক রেগে যায়? কখন মানুষ দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে এই রকম আক্রমণ করে? কখন জানো? যখন তার চরিত্রে এরকম দাগ লাগানো হয়, যখন তাকে নিয়ে মিথ্যে একটা ভাই বলে ডাকে, তখন সে এরকমভাবে, মানে ভাইকে নিয়ে একটা চারিত্রিক দাগ লাগানো হয়। কে লাগাচ্ছে? যে তার কাছে তাকে খুব, তাকেও সে ভাই বলে আখ্যা দিয়েছিল, সে তার এত বড় একটা অ্যালিগেশন লাগাচ্ছে, সেই জন্য সে আহত বাঘ হয়ে যায়, মারাত্মক আকার ধারণ করে, যেটা সীমা হয়েছিল। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছিল, কারণ ভাবতেই পারেনি যে তুমি তাদের সঙ্গে মিশেছো, সঙ্গীতা ম্যাডামের বিয়ে হয়েছো, সন্দীপের সাথে সীমার সাথে একই গাড়িতে বসিরহাট কোর্টে গেছো, থেকেছো, খাওয়া দাওয়া করেছো, আনন্দ ফুর্তি করেছো, ইয়ার্কি ঠাট্টা করেছো। সেই ভাইটি আজকে সীমাকে নিয়ে, তার ভাইকে নিয়ে নোংরা কথা বলবে। তুমি কালকে লাইভেও কন্টিনিউ বলে গেছো। আর তোমাকে সে পুজো করবে, তাহলে বুঝতে পেরেছো যে সীমা ওইভাবে তোমাকে আক্রমণ করেছে, তোমার কেমন লেগেছে? তোমার দিদির সাথে, তোমার মার সাথে, তোমার বাবাকে কাকে কার সাথে শুয়ে দিয়েছে, তোমার কি খারাপ লেগেছে? বুঝতে পারছো? তাহলে এই জায়গাটা তুমি তৈরি করেছো, তুমি ইচ্ছাকৃতভাবে সীমা সন্দীপের চরিত্রকে নোংরা করতে এসছো। এটা তোমার ইউটিউবের কাজ। আর কালকে যে ভিডিওটা দেখলাম সেটা পুরোটাই মনে হলো বাবলি ম্যাডামের হয়ে তুমি দালালি করতে বসছো। এখন বোধহয় বাবলি ম্যাডাম তোমাকে পিয়ে রেখেছে। বলবো বাবলি ম্যাডামের কিছু কথাও বলবো, কিন্তু এই যে তুমি বললে না যে বাবলি ম্যাডাম ভীষণ ভালো, অবশ্যই ভালো, তাদের কর্মদক্ষতা দিয়ে তারা সমাজে প্রতিষ্ঠা পেয়ে যাবে। তোমাকে এইভাবে ঢাক পেটাতে হবে না। তুমি এখন টিনুকে ছেড়ে
প্রীতম রিমি আর দিশানিকে নিয়ে পড়েছে, যেখানে 3টে জীবন 3টে জায়গায় সেটেল হয়ে গেছে। আর যা হবে আমরা দেখতে পাবো। তো কবে রিমির সাথে কি হয়েছে, কবে সঙ্গীতা ম্যাডাম কী দিয়েছে, এগুলো পুরনো কাসুন্দি, এগুলো হয়ে গেছে ওয়াইটিতে এবং পরিষ্কার হয়ে গেছে কে কি করেছে, কে কতটা করেছে, কি করতে চেয়েছে, বাবলি ম্যাডাম কতটা করেছে, সবটা পরিষ্কার। তুমি আবার নতুন করে ভাঙা কাসর বাজাতে এসছো কেন? মানে তোমার কন্টেন্ট নেই। যখন দেখলে টিনুর ব্যাপারটা তুমি গলাতে পারলে না, তাই জন্য তুমি আবার নতুন ক্যাসেট নিয়ে এসছো। পেরেছো তুমি যে কথাগুলো বলেছো তার সত্যতা প্রমাণ দিতে সেখানে বলছো তোমার অসুবিধা আছে। প্রমাণ দিতে তো পারোনি। আবার শুনলাম দালালের মুখ দিয়ে যে সীমা সন্দীপকে জড়িয়ে ধরেছিল, সীমা সন্দীপকে খাইয়ে দিয়েছে, সেই প্রমাণ সীমা কিন্তু কালকে তুড়ি মেরে বলেছে যে সেই প্রমাণ তুমি দাও। বলেছে সীমা যে সেই প্রমাণও তুমি দাও, কারণ বোঝাই গেছে তোমার কাছ থেকেই এই খবরগুলো গেছে এবং তুমি এই কথাগুলো লাগিয়েছো। প্রমাণগুলো দাও, আমরাও দেখি যে সীমা ভাই ভেবে জড়িয়ে ধরেছে। আবার কালকে একটা ভিডিও দেখলাম যে কিষানেরও বাবা আমারও বাবা, কারণ আমরা ভাইপোকে বা অনেক সময় বাবা বলে সম্বোধন করি। আমি তো করি, আমার দাদার ছেলেদের আমি নাম ধরে ডাকি না, আমি বাবা বলেই ডাকি, বাবা বাছা বলেই ডাকি। হয়তো সেই স্নেহের পরশে জড়িয়ে ধরতেই পারি। সবসময় জড়িয়ে ধরার অর্থই মানেই যে কোনো নোংরা সম্পর্ক। অবাক লাগে এগুলো দেখলে পরে যে আমি জানি না, আমি তবুও বলছি যে সীমা যখন দিতে বলেছে দাও। সীমা সন্দীপকে জড়িয়ে ধরেছে আর খাওয়ানোর কথাই তো আমরা করি। এটা কোথাও আমরা বসলে পরে কোনো হোটেলে বসলে একে অপরকে খাইয়ে দিই নাকি? তুমি তককে ছিলে যে সীমা আর সন্দীপের কিছু ক্লিপিং তুমি নিয়ে রাখবে, সঙ্গীতা ম্যাডামের কিছু গোপন কিছু, মানে যেহেতু উনি একটা সমাজসেবিকা, অতএব উনার তো গোপনীয়তা থাকবেই। উনার যে সমস্ত যাদের নিয়ে কাজ করে তাদের কিছু গোপনীয়তা নিয়ে থাকবেই। আর তোমাকে কতটা জায়গা দিয়েছিল যে সেই গোপনীয়তা তুমি সংরক্ষণ করেছো, পরবর্তীতে সেগুলোকে বিক্রি করে খাবে, যেটা এখন তুমি করছো। আর তুমি সীমাও বললো তুমি সোনা হোটেলে ওর সব ঘুরে ভিডিও করছিলে। প্রমাণগুলো দাও, তার ব্যাখ্যা আমরা করে দেবো। আমি অন্তত তার ব্যাখ্যা করে দেবো, কারণ আমি জানি সম্পর্কের মূল্য, আমি ব্যাখ্যা করে দেবো। তো চলো বন্ধুরা, আজকে অনেকটা কথা বলে নিলাম, এরপরে তোমরা মূল পর্বে চলো আসি। আজকে আবার দুখেনের অওকাতটা বুঝিয়ে দেবো যে ও অ্যাকচুয়ালি ওয়াইটিতে কি করতে এসছে। অ্যাকচুয়ালি ওয়াইটিতেও দালালি করতে এসছে। তো চলো ও দালালিটা একটুখানি আজকে বুঝিয়ে দিই। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমে বলি বাবলি ম্যাডামের কথা। বাবলি ম্যাডামকে সেদিন থেকেই চিনেছি, যেদিন থেকে সঙ্গীতা ম্যাডাম এর সাথে দেখছি ইউটিউবে, সেই সুবাদেই বাবলি ম্যাডামকেও দেখেছি। হ্যাঁ, বাবলি ম্যাডামের একটা অবিস্মরণীয় কীর্তি দেখেছিলাম। প্রেম করেছিল জন্য চুল কেটে দিয়েছিল, একজন মহিলার চুল কেটে দিয়েছিল। সেই ভিডিওটা দিয়ে ফার্স্ট দেখেছিলাম এবং তার পরিবর্তে দেখেছিলাম যে উনি অন্যায় করেছিলেন, ক্ষমা চেয়েছে, ব্লা ব্লা ব্লা। তারপরেও বাবলি ম্যাডামের কম বেশি একটা দুটো ক্লিপিং আসে, কখনো দেখি, কখনো হ্যাঁ যেগুলো মনে হয় যে এগুলো রিলেটেড সেগুলো দেখি। যেমন একদিন বলেছিল যে না, টিনুর কেস ওনার কাছে নেই। কৃষ্ণনগরে যখন সবাই বলছিল বাবলি ম্যাডামের কাছে গেছে, টিনুর কেস ওনার কাছে নেই। আমিও একটা ক্লিপিং ব্যবহার করেছিলাম, এবার উনি আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছিল যে আমাকে ব্লান না করলে কোনো ব্যাপার না। যাই হোক, সেখান থেকে মনে হয়েছে না, মানসিকতা খারাপ না। তো ব্যাপারটা হচ্ছে বাবলি ম্যাডামের ঢাক তোমাকে পেটাতে হবে না। বাবলি ম্যাডামের এই একটা ঘটনা আমি দেখেছিলাম যে স্মরণীয় ঘটনা। আর একটা ঘটনা দেখেছিলাম বাবলি ম্যাডামে সঙ্গীতা ম্যাডামকে কিভাবে মানে কি বলবো, খিল্লি উড়িয়েছে। যেহেতু সঙ্গীতা ম্যাডাম একটু সাজতে ভালোবাসেন, একটু গলার হার পরতে, একটু আংটি পরতে, একটু চুড়ি পরতে ভালোবাসেন, সেইগুলো বিভিন্ন আনাজ দিয়ে, আমি এর আগেও বলেছি ভিডিওতে, বিভিন্ন আনাজ দিয়ে, কুমড়ো দিয়ে চুড়ি বানানো, পেঁয়াজ দিয়ে আংটি বানিয়ে নিজেদের টিমের সাথে বসে খিল্লি উড়িয়েছেন এবং যদিও পরবর্তীতে ক্ষমা চেয়েছেন, বুঝতে পেরেছেন, সবাই কমেন্ট করেছে। একজন ভালো মানবাধিকার কমিশনারের একজন সেবিকা যদি হয় না, এই ধরনের একজন আরেকজনের খিল্লি উড়ায় না। সেদিনকে বুঝে গেছিলাম, সেদিনকে ওনার ওই লাইভটা আমি ভালোভাবে নিইনি, আমার ভালো লাগেনি। সঙ্গীতা ম্যাডামকে বসে নকল করে খিল্লি উড়াচ্ছিলেন এবং ওনার টিমের সাথে।
আরে অন্যায় করার পরে যাই হোক তারপরে ক্ষমা চেয়েছিল বা বলেছিল আর এই ধরনের কোনোদিন করব না। আর ব্যক্তিগত সমস্যা বা ব্যক্তিগত আক্রোশ সেটা তো থাকতেই পারে, একই জবে সেগুলো থাকতেই পারে। যেমন আমাদের কন্ট্রোভার্সি জোনেই আছে, যে যাকে সাপোর্ট করে তার উল্টো দিকের মানুষগুলো আমাদের ব্যক্তিগত শত্রু কেউ না, কিন্তু কন্টেন্টের খাতিরে টিনুর পজিটিভের লোকরা সন্দীপের পজিটিভের লোকদের একটা ইউটিউবের দ্বন্দ্ব মানে তারা কিন্তু ব্যক্তিগত আমাদের শত্রু না। টিনুর পজিটিভের লোক পজিটিভ যারা করে তারা পজিটিভিটি বলে, টিনুর পজিটিভগুলো তুলে দেয়, সন্দীপের পজিটিভগুলো আমরা সন্দীপের পজিটিভটা তুলে দিই আর টিনুর নেগেটিভটা তুলে দিই, সেরকম সন্দীপের নেগেটিভটা টিনুর পজিটিভ যারা ক্রিয়েটার তারা তুলে দেয়। তো সেটা আর এখানে তুমি বলতে এসছো যে সঙ্গীতা ম্যাডামের ব্যক্তিগত ঈর্ষা থেকে তুমি বাবলি ম্যাডামের উপরে একটা প্রতিশোধ দিতে এসছে। ওদের বুঝতে দাও না, ওদের বুঝতে দাও। তুমি বলছো বাবলি ম্যাডাম বিরাট বড় মাপের একজন সমাজসেবিকা, সঙ্গীতা ম্যাডামও একজন বড় মাপের সমাজসেবিকা, ওদের বুঝতে দাও না। তুমি এই মাঝখান থেকে এসে কি ভাঙা কাসর বাজাচ্ছ, কবে রিমি প্রীতমদের ভিডিও মানে এইগুলো প্রবলেম সলভ হয়ে গেছে, তারপরেও তুমি সেই ভাঙা কাসর নিয়ে কবে কি হয়েছে তুমি দেখেছো পুরোটা, তুমি অ্যাবজর্ব করেছো, এগুলো সঞ্চিত করে যখন দেখেছো যে সঙ্গীতা ম্যাডামের কাছে তোমার এই দুমুখগিরি, সঙ্গীতা ম্যাডাম হয়তো বুঝতে পেরেছিল, ওই জন্য ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। শুনেছি 10 দিনে তোমাকে 24,000 না 26,000 দিয়েছে, আমি 25,000ই ধরলাম। 10 দিনে যদি 25,000 দেয় তাহলে 20 দিনে কত দেয়? 50,000। তাহলে 30 দিনে কত হয়? হিসাব মতো 75,000। আমি পুরোই ধরলাম যে তোমাকে 10 দিনে যদি 25,000 টাকা সঙ্গীতা ম্যাডাম দিয়ে থাকে, কম হয়ে গেছিল। এই হচ্ছে তুমি তার মানে নুন খেয়ে গুণ গিয়েছো, এই যে তার নমুনা। তোমাকে কেউ বিশ্বাস করবে? তুমি কি ভাবছো তুমি এই যে বাবলি ম্যাডামের ঢাক পিটাচ্ছ, বাবলি ম্যাডাম তোমাকে বিশ্বাস করবে? তোমাকে চিনে গেছে যে নাকি সঙ্গীতা ম্যাডামের কাছে থেকে তার পিয়ে সেজে তার সঙ্গে সব জায়গায় গিয়ে তার ভেতরের সমস্ত কথা ওপেন ক্যামেরায় বলতে পারে। আমার মনে হয় বাবলি ম্যাডামও বুঝতে পারবে তোমার মতো এরকম ঘাতককে বিশ্বাস করবে না, যে নাকি একটা দিদির আর ভাইয়ের সম্পর্ককে এই রকম কলুষিত করতে পারে ওয়াইটিতে কোনো প্রমাণ ছাড়া, সোশ্যাল প্ল্যাটফর্মে যে নাকি কলুষিত করতে পারে, তাকে আমার মনে হয় না কেউ বিশ্বাস করবে আর। তুমি কালকেও বলে গেলে যে সন্দীপের সঙ্গে সীমার একটা বাজে সম্পর্ক। তোমাকে কি বলবো, আমি বলার পাচ্ছি না। তুমি কালকে কি বললে? সীমাকে বলছো যে দিদি ভাই ওই ঢপবাজ মহিলার থেকে সরে আসো। সবাইকে তুমি তোমাকে কারা লাগিয়েছে, তুমি কাদের হয়ে কাজ করছো সবাই মোটামুটি বুঝে গেছে যে যেন তেন প্রকারণ সীমাকে সরাতে হবে সঙ্গীতা ম্যাডামের কাছ থেকে আর সন্দীপের কাছ থেকে। তুমি কালকেও লাইভে বললে, আবার ক্ষমাও চাইলে। তুমি বলছোটা কি? তোমার তো কথা মনে হচ্ছে একটা পাগলের পোলায়। অ্যাকচুয়ালি তোমাকে পাগলা গারদে দেওয়া উচিত। তুমি সাইকো পেশেন্ট, তোমার মেন্টালিটি ঠিক না। তুমি কখন কাকে কি বলছো তুমি নিজেই বুঝতে পারছো না। কখন কাকে বলছো, কখন মা বোন ডেকে বোন ছাড়া কথা বলছো না, মা ছাড়া কথা বলছো না, অথচ সেই মা বোনের গায়েই তুমি চরিত্রে দাগ লাগাচ্ছ। তুমি সীমাকেও তো দিদি বলে ডেকেছিলে, সেই সীমা সন্দীপকেও দাদা বলে ডেকেছিলে, সেই সন্দীপের গায়েও তুমি এইভাবে নোংরা কালি লাগিয়ে দিলে, মানে কোনো প্রমাণ ছাড়া। অবাক লাগে। কালকেও সীমা বলেছে একটা ভিডিওতে, রাত্রিবেলা অনেক রাত্রিদের একটা ভিডিও দেখছিলাম, চ্যালেঞ্জ করে গেছে যে কথাগুলো তুমি দালালকে বলেছো, প্রমাণ দাও। সন্দীপ আর সীমার কোনো কি যেন অন্তরঙ্গ মুহূর্ত আমার বলতেও লজ্জা করে, ঘৃণা করে বলতেও, অসুবিধা হয় বলতেও, কারণ আমি সম্পর্কের মর্যাদা বুঝি, সে পাতানোই হোক আর নিজেরই হোক। তুমি অন্তরঙ্গ মুহূর্তের ছবি দাও। ও তো বললো অন ক্যামেরা, তোমার ক্যামেরায় ছবি বা ভিডিও তোলা থাকলে সেই ছবিতে কেউ স্ট্রাইক মারতে পারবে না। এরকম বহু কাহিনী হয়েছে যে স্ট্রাইক মারতে, আমার ক্যামেরায় যদি আমি কোনো ভিডিও করি, সেটা যদি আমি সোশ্যাল মিডিয়াতে দিই, স্ট্রাইক মারতে পারবে না, আর মারলেও সেই স্ট্রাইক গ্যান্ড হবে না। আর সীমা তো বললোই কালকে যে তুমি প্রমাণ দাও, স্ট্রাইকও দেবে না, দিলেও কাজ হবে না, প্রমাণ দাও। শুধু ভাট বকতে কেন বসছো? শুধু ভাট বকতে বসছো আর ওই যে বাবলি ম্যাডামের ঢাক পেটাতে বসছো। তোমাকে ঢাক পেটাতে হবে না,
বাবলি ম্যাডাম নিজের কর্মক্ষমতায় কর্মদক্ষতায় নিজের জায়গা তৈরি করে নেবে। আর যদি কোনো অন্যায় বা কোনো ভুল করে, সেটা সঙ্গীতা ম্যাডাম, বাবলি ম্যাডাম যদি কোনো ভুল করে, তারা একটা লেভেলের, তারা তাদেরটা বুঝে নেবে, তাদের কর্মজগতে তাদের জোনে তারা সেটা বুঝে নেবে। তুমি তাদের ভেতরে ঢুকবে, পিএ হয়ে কাজ করবে, তারপরে সেগুলো নিয়ে এসে নোংরামি করবে, এগুলোকেও মেনে নেবে না। এগুলোকে ইউটিউবের কন্ট্রোভার্সি বলে না, এগুলোকে নোংরামি বলে, এগুলোকে বিশ্বাসঘাতকতা বলে। তুমি আজকে কত দিনের ঘটনা, রিমি প্রীতমকে, দিশানিকে নিয়ে আবার তুমি চর্চা করতে বসছো, আমরা সবাই জানি ওদের তিনটে পরিবার, কে কোন পরিবার কেমন খুব ভালো জানি, এবং ওয়াইটিতেও সবার কাছে পরিষ্কার ওদের ওই তিনটে ফ্যামিলি কে কেমন ফ্যামিলি সবার কাছে পরিষ্কার। আর বাবলি ম্যাডাম কতটা করেছে, সঙ্গীতা ম্যাডাম কি করেছে পরিষ্কার। তুমি ইনডাইরেক্ট এখানে প্রমোট করতে চাচ্ছ সুইসাইড, যে রিমি যদি সুইসাইড করতো, তুমি অ্যালিগেশন লাগাচ্ছ সঙ্গীতা ম্যাডামের নামে। আমি জানি না সঙ্গীতা ম্যাডাম কোনো স্টেপ নেবে কি না, তোমার কাছে প্রমাণ আছে তো যে সঙ্গীতা ম্যাডাম বলছে তোকে যদি সুইসাইড মরতে হয় ওখানেই মরবি? কি বলতে চাইছো বুঝতে পারছো? কি অ্যালিগেশন তুমি সঙ্গীতা ম্যাডামের নামে লাগাতে চাইছো, অথচ বলছো উনি খুব এডুকেটেড মানুষ। ভালো মানুষের সান্নিধ্যে থাকো, সান্নিধ্য লাভ করো। জীবনের তো শুরুই করনি এখনো, জীবন শুরু করার আগেই নিজের জীবনে তো কলঙ্কের শেষ নেই। শুনছি যে তোমার জীবনেও একটা দুটো কেস আছে, নিজের জীবনে, নিজের দিদির জীবনেও একটা দিদির দুটো বিয়ে অলরেডি হয়ে গেছে, দুটোর কথাই বলছি, অলরেডি হয়ে গেছে। তারপরেও তোমার জীবনেও একটা দুটো কেস আছে। এই জীবন শুরু হয়নি তার আগেই জীবনটাকে এরকম কালিমালিপ্ত করে নিও না। এগুলোকে সমাজসেবা বলে না। আর তোমার সেই প্রাইভেট করা লাইফটা করতে হয়েছে, তাহলে বুঝতে পেরেছো কী ধরনের লাইফ করেছো। কি বললে তুমি, মাথা ঠিক ছিল না, তাহলে ওইটুকুতে তোমার মাথা ঠিক ছিল না, তাহলে এমন কাজ করো কেন যে কাজে এই রকম শুনতে হয়, তার জন্য ওই রকম ভিডিও করতে হয়, মানে লাইভ করতে হয়, আবার সেটাকে প্রাইভেট করতে হয়। সীমা কিন্তু প্রাইভেট করেনি লাইভটা, কেন বলো তো? সীমা সেদিনকে চণ্ডাল হয়ে গেছিলো এই মিথ্যেটা শুনে, সেই জন্য লাইভ করি না। সীমার কি করে দোষ দেবো বলো? কারণ তুমি এমন একটা কাজ করেছো যার বিরুদ্ধে সীমা ওই ভিডিওটা করতে, মানে লাইভটা না, লাইভ বোধহয় করতে বাধ্য হয়েছে। তুমি বাধ্য করিয়েছো ওকে, করিয়েছো, নিতে পারেনি ও, নিতে পারেনি এইরকম একটা মিথ্যেচারিতা ও নিতে পারেনি। বোঝাতে পারলাম নিশ্চয়ই যে তুমি অ্যাকচুয়ালি ইউটিউবে কি করতে এসছো, দালালি করতে এসছো। তো এইসব দালালি করে টিকতে পারবে না, এখানে টিকতে পারবে না। এই মানসিকতা নিয়ে তুমি সমাজ সেবা করবে, যে নাকি চোখ ঘোরে সবসময়, যে কোনটা নিয়ে ভিডিও করব, কোনটা নিয়ে কার দুর্বলতা তুলে দেবো, সত্যি দিয়ে মিথ্যে দিয়ে কাকে অ্যালিগেশন লাগাবো, এই মেন্টালিটি নিয়ে তুমি সমাজ সেবক, সমাজের সেবা করবে। যাদের মা বোন বলে ডাকছো তাদেরই সুযোগ পেলেই তাদের চরিত্রের খিল্লি উড়িয়ে দিচ্ছ, তাদেরকে নিয়েই নোংরামি করছো। এই চিন্তাধারা নিয়ে, এই মানসিকতা নিয়ে তুমি সমাজ সেবা করবে? তুমি টাইটেলে খেলেছো বাবলি মুখার্জির বিরুদ্ধে যে নোংরা চক্রান্ত করেছিল এক ঢপবাজ মহিলা, তারই পর্দা ফাঁস করলাম। এই বাবলি মুখার্জির বিরুদ্ধেও মনে হয় তুমি মুখ খুলেছিলে, যতটুকু শুনেছিলাম। তাহলে আজকে বাবলি মুখার্জি বলছো, ম্যাডাম বলছো, দিদি বলছো, কি বলে সম্বোধন করবে বুঝতে পারছো না। আর যার শরণাপন্ন হয়েছিলে তাকে ঢপবাজ মহিলা বলছো। এই হচ্ছে তোমার কালচার, এই হচ্ছে তোমার সমাজসেবক তুমি, যে সম্মানীয় মানুষকে সম্মান দিতেই জানো না। অতএব তোমাকে সবাই মোটামুটি চিনে গেছে, আর আজকের ডেটেও বলে গেলাম তুমি বাবলি মুখার্জির দালালি করতে এসছো, এটা একদম কালকে লাইভে পরিষ্কার। সব শেষে বলবো যে তোমার উদ্দেশ্য মনে হলো যে প্রথমে সীমার সাথে সঙ্গীতা ম্যাডামের একটা দূরত্ব তৈরি করা, যেটা বোঝাতে এসছিলে তুমি কালকে, যে সীমাকে রিকোয়েস্ট করছিলে যে ওই ঢপবাজ মহিলার কাছ থেকে সরে যেতে, তারপরে সীমাকে সন্দীপের কাছ থেকে সরে, কারণ সঙ্গীতা ম্যাডাম সরে গেলে মানে সীমা আর সঙ্গীতা ম্যাডামের মধ্যে একটা দূরত্ব তৈরি করতে পারলে সন্দীপের এই কেসটা একটুখানি পাওয়ার কম হয়ে যাবে। তারপরে সীমার সাথে সন্দীপের যদি একটা এরকম একটা নোংরামি রটিয়ে দিতে পারো, সেখান থেকে সরে, মানে ইনডাইরেক্ট সন্দীপকে দুর্বল করে দেওয়ার জন্য, সন্দীপকে একা করে দেওয়ার জন্য তোমার উদ্দেশ্য না, তোমাকে যারা এই কাজে নিযুক্ত করেছে তাদের উদ্দেশ্য। কিন্তু সেই উদ্দেশ্য মনে হয় না সফল হবে, মনে হয় না সীমা সন্দীপের কাছ থেকে কোনো দিনও সরবে। তোমাদের এই সমস্ত যে উদ্যোগ সব
বিফলে যাবে। আর একটা কথা বলি, ওই যে বললে না ঢপবাজ মহিলা অনেক মিথ্যে কথা বলেছে, আরও সব কার কার কথা বললে, এটা করেছে ওটা করেছে, তুমি নিজেও জানো যে আইনের জায়গায় গেলে বা কোনো মিউচুয়াল করতে গেলে বা কোনো কেসের ক্ষেত্রে অনেক সময় সত্য দিয়ে মিথ্যা দিয়ে একটা কেসকে জেতাতে গেলে বা অনেক সময় হয়তো ছলনার আশ্রয় নিতে হয় একটা কেসকে দাঁড় করানোর জন্য। সেখানে বলবো যুধিষ্ঠিরও কিন্তু মিথ্যে কথা বলেছিলেন। ধর্মরাজ যুধিষ্ঠির অশ্বত্থামা হত ইতি গজ, হতটা আস্তে করে গজটা আস্তে করে বলেছিলেন, কারণ জানতেন যে এই একটা কথাতে দ্রোণাচার্য তার অস্ত্র ত্যাগ করবে। কারণ তিনি তেনাকে বোঝাতে চেয়েছিলেন যে অশ্বত্থামা হত ইতি, মানে অশ্বত্থামা মারা গেছেন, দেহ রেখেছে, মানে মারা গেছেন যুদ্ধে, তাহলে দ্রোণ সেই মুহূর্তে অস্ত্র ছেড়ে দেবেন। আর তখনই দ্রোণকে কোনো মতেই পরাজিত করা যাচ্ছিল না। তা সেটা হয়েছিল একটা ধর্মযুদ্ধে, একটা শান্তির, একটা মানে কি বলবো, একটা অন্যায় শেষ করে একটা ন্যায় স্থাপন করতে গিয়ে এটা যুধিষ্ঠির বলতে হয়েছে। তিনিও সত্যবাদী নামে তিনিও বলেছিলেন। তো এরকম কেস খামারিতে অনেক কিছু আসে, অনেক কিছু ছলনার আশ্রয় নিতে হয় সত্যটাকে বার করার জন্য, এটা নতুন কিছু না। তো যাই হোক, আজকে শুধু তোমাকে এটুকুই বলে গেলাম, দালালি করো, দালালি করতে গিয়ে বিশ্বাসঘাতক স্ট্যাম্প নিয়েছো অলরেডি। তো চলো বন্ধুরা, আজকে এইটুকুই থাকলো। আর সীমা বলে গেছে না, প্রমাণটা দিও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।